5 বছরে জিডিপিতে আইসিটি খাতের অবদান 10% নেওয়ার লক্ষ্য। বাংলাদেশে এলেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ইরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণা ট্রাম্পের, তেহরান বলছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। মার্কিন ইরান যুদ্ধে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন এই সপ্তাহান্তেই ইরানের সঙ্গে শান্তি চুক্তি সই হতে পারে। তবে তেহরান জানাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের একটি বড় সমঝোতা হয়ে গেছে। তিনি জানান, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী আবার জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং ইউরোপে এই সপ্তাহান্তেই চুক্তি সই হতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনার অনেকটাই চূড়ান্ত হয়েছে, কিন্তু ইরান তার নিজস্ব রেডলাইনে কোনো আপোষ করবে না। তিনি বলেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারণী সংস্থাগুলো বিষয়টি পর্যালোচনা করছে। ইরানের দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জমাট বাঁধা কোটি কোটি ডলার সম্পদ মুক্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি। ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে এবং তেলের দাম কমেছে। উল্লেখ্য, 3 মাস ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, মূলত ইরান ও লেবাননে। গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করলে বৈশ্বিক জ্বালানি মূল্য তীব্রভাবে বেড়ে যায়। এপ্রিলে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আবার তীব্র হয়ে উঠেছে। একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ট্রাম্প হরমুজ প্রণালী এলাকায় নতুন করে হামলার নির্দেশ দেন। পাল্টা জবাবে ইরান আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বাহরাইনে ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 11 বছরের এক শিশু সামান্য আহত হয় এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। চুক্তির মূল শর্ত হিসেবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা কেনা চলবে না। ইরান অবশ্য সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই সমঝোতায় সম্মতি দিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল এই সমঝোতার অংশীদার নয়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। প্রশান্ত মহাসাগরীয় আবহাওয়া চক্র এল নিনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। এটি এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন নোয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এল নিনো পরিস্থিতি শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বেড়েছে এবং গড়ের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হয়ে উঠেছে, যা এল নিনো ঘোষণার মানদণ্ড। একই সঙ্গে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের বায়ুপ্রবাহেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে এবার কেবল সমুদ্র নয়, বায়ুমণ্ডলও এই উষ্ণতায় সাড়া দিচ্ছে। বিজ্ঞানীদের বড় উদ্বেগ এল নিনোর সম্ভাব্য তীব্রতা নিয়ে। নোয়ার পূর্বাভাস বলছে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে এটি 1950 সালের পর থেকে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর কাতারে পৌঁছানোর সম্ভাবনা 63%।
সর্বশেষ মার্কিন ও ইউরোপীয় আবহাওয়া মডেলগুলো বলছে বছরের শেষ নাগাদ প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রা গড়ের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর আগে 1982-83, 1997-98 এবং 2015-16 সালের এল নিনোকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হতো। বিশেষজ্ঞরা বলছেন এবারে এল নিনো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে, কারণ এটি আসছে দশকের পর দশক ধরে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে আগে থেকেই উত্তপ্ত একটি পৃথিবীর উপর। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তরের অধ্যাপক অ্যাডাম স্কেইফ বলেছেন, এল নিনোর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব যোগ হওয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে তাপমাত্রা একেবারে নজিরবিহীন পর্যায়ে পৌঁছাতে পারে। 2027 সালকে ঘিরে তিনি বিশেষভাবে সতর্ক করেছেন। এল নিনোর প্রভাব সবচেয়ে বেশি পড়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। পেরু ও ইকুয়েডরে বন্যা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আমেরিকায় খরা ও দাবানল, পূর্ব আফ্রিকায় ফসল হানি, এই সবই আশঙ্কা করা হচ্ছে। প্রচারণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদু বলেছেন, এল নিনোর ঘোষণা লাখো মানুষের কাছে কেবল আবহাওয়ার পূর্বাভাস নয়, এটি ফসলের মৃত্যু, খাদ্যমূল্য বৃদ্ধি ও পরিবারের অনিশ্চয়তার বার্তা। ATV USA নিউজ ডেস্ক। 3.5 বছর কোমায় থাকার পর মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরা কিতিয়াভা মাহিদল। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্ণের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরা কিতিয়াভা বৃহস্পতিবার সন্ধ্যায় 47 বছর বয়সে মারা গেছেন। 2022 সালের ডিসেম্বরে পোষা কুকুর নিয়ে হাঁটার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, মাইকোপ্লাজমা সংক্রমণে হৃদস্পন্দনে গুরুতর জটিলতা দেখা দেওয়ায় তিনি কোমায় চলে যান। দীর্ঘদিন ফুসফুস ও কিডনি সচল রাখতে চিকিৎসা সরঞ্জামের সহায়তায় রাখা হয়েছিল তাকে। আইনজীবী ও কূটনীতিক হিসেবে প্রশিক্ষিত রাজকুমারী অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিভিন্ন দায়িত্বেও ছিলেন। নারীর অধিকার, বিশেষ করে কারাবন্দী নারীদের কল্যাণে কাজের জন্য সুপরিচিত ছিলেন তিনি। রাজপরিবারের রীতি অনুযায়ী সর্বোচ্চ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে থাইল্যান্ড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে 11 জুন বৃহস্পতিবার রাতে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। সিটির 16 উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি এর উদ্যোগে তাদের নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্যামিলি নাইটের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, ইসলামী আলোচনা, নৈশভোজ ইত্যাদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইমাম জাওয়াদ রসুল। আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহর থেকে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলন মেলায় পরিণত হয়। মোহাম্মদ ইকবাল হোসেন ফ্যামিলি নাইট এর আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। 11 বছর পর নতুন পে স্কেল, কোন গ্রেডে কত বাড়ল বেতন? ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আইসিটি এবং টেলিকম খাতকে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে গণ্য করে দেশের 90% মানুষের কাছে 5G পৌঁছে দেওয়া এবং 100 Mbps ব্রডব্যান্ড গতি নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট উপস্থাপনায় এ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর।
এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র 1 থেকে 2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করা সম্ভব। এই ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ওয়্যারলেস ও ওয়্যারলাইন কানেক্টিভিটি সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ তৈরি, ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ডিজিটাল ওয়ালেট ব্যবস্থা চালুকরণ, বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানের মাধ্যমে এ সেক্টরকে সরকার অগ্রাধিকার সেক্টর হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 52,491 জন বাংলাদেশি। সরকারি মাধ্যমে ফিরেছেন 4,289 জন হাজি, আর বেসরকারি মাধ্যমে ফিরেছেন 48,202 জন। শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:59 পর্যন্ত হজ বুলেটিন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন 49 জন। দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 21,920 জনকে, সৌদি এয়ারলাইন্স 18,880 জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স 8,380 জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন 3,311 জন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল 18 এপ্রিল এবং শেষ ফ্লাইট 21 মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে 30 মে, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার সকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত পার হয়ে সড়কপথে দেশে এসে পৌঁছেছেন। ভারতীয় মিশনে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন 75 বছর এই প্রবীণ রাজনীতিক। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে। সাধারণত ভারতের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তাদের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলেও দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গুজরাটি ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি চমৎকার বাংলা বলতে পারেন এবং বাঙালি সংস্কৃতির প্রতি তার গভীর বোঝাপড়া রয়েছে। দীর্ঘ 11 বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। সর্বশেষ 2015 সালে 8ম পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর মূল্যস্ফীতি বাড়লেও বেতন বাড়েনি সরকারি চাকরিজীবীদের। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে নতুন বেতন কাঠামোর ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, আয় বাড়লে দুর্নীতি কমবে, এই প্রত্যাশা থেকেই এই সিদ্ধান্ত। নতুন কাঠামোয় সব গ্রেডে দ্বিগুণ থেকে 2.5 গুণ পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে। গ্রেড 1 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা হয়েছে। গ্রেড 2 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা হয়েছে। গ্রেড 3 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা হয়েছে। গ্রেড 4 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা হয়েছে। গ্রেড 5 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা করা হয়েছে। গ্রেড 6 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা করা হয়েছে। গ্রেড 7 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা হয়েছে। গ্রেড 8 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা হয়েছে। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা হয়েছে। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা হয়েছে। গ্রেড 11 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা হয়েছে। গ্রেড 12 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা হয়েছে। গ্রেড 13 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা হয়েছে। গ্রেড 14 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা হয়েছে। গ্রেড 15 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা হয়েছে। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা হয়েছে। গ্রেড 17 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা হয়েছে। গ্রেড 18 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা হয়েছে। গ্রেড 19 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা করা হয়েছে। গ্রেড 20 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে
বিশ্বকাপ দলে ডাক পেলেন আর্জেন্টিনার মার্কো সেনেসি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন মার্কো সেনেসি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। চোটের কারণে ছিটকে যাওয়া লিওনার্দো ভালের্দির জায়গায় সুযোগ পেয়েছেন সেনেসি। আজ যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সে ম্যাচের আগে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে এই ডিফেন্ডারের। প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন সেনেসি। আগামী আসরে টটেনহামের হয়ে খেলবেন তিনি। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ফিফার তালিকাভুক্ত সোমালিয়ার রেফারি ওমর আরতানকে মার্কিন মাটিতে ঢুকতেই দেওয়া হয়নি। চাপের মুখে ফিফা সভাপতি বললেন শান্ত থাকুন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বপ্নের বিশ্বকাপ মঞ্চে পা রাখতে পারলেন না সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতান। ইস্তানবুল থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে 11 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমালি রাজনীতি ও আল শাবাব সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে। নিজের ফিফা পরিচয়পত্র ও কেরিয়ারের ছবি দেখানো সত্ত্বেও শেষমেশ তাকে আটক কক্ষে রেখে ফেরত পাঠানো হয় ইস্তানবুলে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ভেটিং সংক্রান্ত উদ্বেগের কারণে আরতানকে অগ্রহণযোগ্য ঘোষণা করে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আরতান 2025 সালে আফ্রিকার সেরা পুরুষ রেফারির পুরস্কার জিতেছিলেন এবং বিশ্বকাপে রেফারি হিসেবে ইতিহাস তৈরি করার সুযোগ পেয়েছিলেন। তিনি হতেন প্রথম সোমালীয় যিনি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতেন। তবে দেশে ফেরার পর তার ভাগ্য জুটেছে ভিন্ন সংবর্ধনা। মোগাদিশুতে সরকারি কর্মকর্তারা ফুল হাতে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তাকে। হাজার হাজার সমর্থক স্টেডিয়ামে জড়ো হন তাকে সম্মান জানাতে। সোমালীয় পতাকা জড়িয়ে কাঁধে তুলে নেওয়া হয় আরতানকে। এই ঘটনায় বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ভিসা জটিলতায় ইরান দলকে তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় নিয়ে যেতে হয়েছে। ফলে ফিফার উপর চাপও বেড়েছে। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফিফা কোনো দেশের সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখে না, তারা কেবল একটি ক্রীড়া সংস্থা। তিনি বলেন, পর্দার আড়ালে সমস্যা সমাধানের কাজ চলছে এবং সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের স্বাগতিক হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও স্পষ্ট জানান ইনফান্তিনো। বরং তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত সত্ত্বেও ফিফার মধ্যস্থতায় ইরান দলের সদস্যরা মার্কিন ভিসা পেতে সক্ষম হয়েছেন। ট্রাম্প অতীতে সোমালীয় অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। সোমালিয়া সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছেন, ভিসা প্রক্রিয়াতেই যদি কোনো সন্দেহ থাকতো তাহলে তা সেই সময় চিহ্নিত করা হয়নি কেন? এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। 2026 বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। কে কোন দলের সমর্থক তা নিয়ে তারকাদের মধ্যে চলছে জমজমাট আলোচনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সংখ্যাই সবচেয়ে বেশি। শোবিজের তারকারাও এর ব্যতিক্রম নন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, শাকিব খান কোন দলের? দেশের শীর্ষ এই তারকা এবারও রহস্য রেখেছেন। অতীতে কখনো ব্রাজিল কখনো আর্জেন্টিনার পক্ষে কথা বলেছেন তিনি। এবারও নিজের অবস্থান স্পষ্ট করেননি।
তবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ একেবারে আলাদা। তার পছন্দের দল স্পেন। স্প্যানিশ ফুটবলের নিখুঁত পাসিং আর ছন্দময় আক্রমণ ভাগ তাকে টানে। অন্যদিকে বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত ও জিয়াউল ফারুক অপূর্ব দুজনেই ব্রাজিলের ভক্ত। সাম্বা ফুটবলের সৌন্দর্যই এই দুই অভিনেতাকে বারবার মুগ্ধ করে আসছে। আর্জেন্টিনার সমর্থকদের তালিকাটা বেশ দীর্ঘ। মেহজাবিন চৌধুরী, চঞ্চল চৌধুরী, রাফিয়াত রশিদ মিথিলা, তানজিকা আমিন, অভিনেতা সজল সবাই নীল সাদা শিবিরে। মেহজাবিন বলেছেন, খেলা উপভোগ করতে হয়, তর্ক নয়। মিথিলার ভালোবাসার পেছনে ম্যারাডোনা থেকে মেসি, দুই কিংবদন্তির প্রভাব। চঞ্চল চৌধুরীর পরিবারেও একই রং, তার ছেলে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। আর অভিনেতা আজিজুল হাকিম ব্যতিক্রম, তিনি জার্মানির ভক্ত। একসময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলা এই অভিনেতা জার্মান ফুটবলের শৃঙ্খলা ও কৌশলী খেলায় মুগ্ধ। এছাড়া পূজা চেরি নিজেকে মেসির ক্রাশ বলে পরিচয় দিতে ভালোবাসেন, তাই আর্জেন্টিনাই তার পছন্দ। আর বিদ্যা সিনহা মিম রয়েছেন ব্রাজিলের শিবিরে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে দেশের তারকাদের সমর্থন ছড়িয়ে আছে একাধিক দলে, তবে আর্জেন্টিনা ও ব্রাজিলই এগিয়ে। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের 52তম জন্মদিন উপলক্ষে ফের প্রেক্ষাগৃহে ফিরছে তার অন্যতম সেরা ছবি মার্শাল। 2017 সালে মুক্তি পাওয়া এই ছবিটি আগামী 19 জুন পুনর্মুক্তি পাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছরের 10 মে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সি জোসেফ বিজয়। 3 দশকের অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে আসা এই তারকার জন্মদিন ঘিরে ভক্তদের উৎসাহ সবসময়ই বিশেষ। বিজয়ের জন্মদিন সোমবার পড়ায় ভক্তদের সুবিধার্থে মার্শাল প্রেক্ষাগৃহে আসছে আগের শুক্রবার 19 জুন। চেন্নাই ও চেঙ্গালপাট্টুর নির্বাচিত প্রেক্ষাগৃহে ছবিটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। অ্যাটলি পরিচালিত এই ছবিতে বিজয় একসঙ্গে 3টি চরিত্রে একজন বাবা ও তার 2 ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। মুক্তির 9 বছর পেরিয়ে গেলেও মার্শালের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ছবিটি বিশ্বব্যাপী 200 কোটি রুপি আয় করেছিল এবং চীনে মুক্তি পাওয়া প্রথম তামিল ছবি হিসেবে ইতিহাস গড়েছিল। সামাজিক বার্তা, পারিবারিক আবেগ আর অ্যাকশনের মিশেলে তৈরি এই ছবি আজও দর্শক টানে। বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়ার পর তার পুরনো ছবিগুলোর প্রতি ভক্তদের আবেগ আরো বেড়েছে। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম গঠনের পর 2026 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি। রাজনৈতিক ব্যস্ততায় নিয়মিত অভিনয়ে ফেরার সম্ভাবনা ক্ষীণ, তাই বড় পর্দায় তাকে দেখার প্রতিটি সুযোগ এখন ভক্তদের কাছে আরো মূল্যবান। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 5 বছরে জিডিপিতে আইসিটি খাতের অবদান 10% নেওয়ার লক্ষ্য। বাংলাদেশে এলেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ইরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণা ট্রাম্পের, তেহরান বলছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।